ভারতবর্ষের রাজনীতিতে পদযাত্রার একটা অবিসংবাদী ভূমিকা রয়েছে। সেটা আপনি খুব টাইম স্প্যানটাকে ছোট করে আনুন। কারণ আমি চৈতন্য দেবের কথায় গেলাম না, বা তারও আগের কথায় গেলাম না। ডান্ডি অভিযান 1930-এর ওই উত্তাল সময়টা, গান্ধীজি লবণ সত্যাগ্রহ করছেন এবং কাতারে কাতারে মানুষ, এবং ব্রিটিশকে বাধ্য করছেন লবণ কর প্রত্যাহার করতে। তারপরে তো অসহযোগ দক্ষিণ আফ্রিকায় তার যে লেগাসি গান্ধীজি বহন করে এনেছিলেন, ভারত ছাড়ো, এবং ভারতবর্ষের স্বাধীনতার পরে দীর্ঘ সময় বামপন্থী রাজনীতি, দক্ষিণপন্থী রাজনীতি, মায়ে যাত্রা, এমনকি লালকৃষ্ণ আদবানির রথযাত্রাও তার বাইরে নয়। বাংলা বাঁচাও যাত্রা একটা ডিসকোর্স তৈরি হয়েছিল। এর আগে ইনসাফ যাত্রা, সিপিআইএমের বিভিন্ন গণসংগঠন, যদিও টেকনিক্যালি তারা সিপিআইএমের গণসংগঠন কথাটা, এই টার্মিনোলজিটায় তারা বিশ্বাস করেন না, কিন্তু মানুষ সেভাবেই নেন, তাই আমি বলছি সিপিআইএমের গণসংগঠন। তারা ইনসাফ যাত্রা করেছেন, ইনসাফ ব্রিগেড, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, সুবিশাল সমাবেশ। পরাজিত সিপিআইএমের এই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ, কিন্তু শূন্য, একদম সংখ্যার ক্ষেত্রে শূন্য, শূন্য গেরও তখনও কাটেনি। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অত্যন্ত সুবক্তা। তিনি বলেছেন যে বাংলা বাঁচাও কেন, ব্যাখ্যা দিয়েছেন যে বাংলা ভেন্টিলেশনে চলে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। এই নিয়ে আমরা কথা বলবো আভাস রায়চৌধুরীর সঙ্গে। আভাস রায়চৌধুরীর সঙ্গে কথা বলার আগে আভাস রায়চৌধুরীর পরিচয় তো কবির সৌরভকে নতুন করে দিতে হবে না, সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। সেটা বলার আগে আমি একটা কথা বলে নেব আপনাদেরকে, একটা ডিসক্লেমার। সেটা হচ্ছে এই মানুষটির বক্তব্য, এই মানুষটির ভাষণ, এই মানুষটির বিভিন্ন সাক্ষাৎকার, যতটুকু আমি বিভিন্ন জায়গায় পাই বা আমি নিজেও করেছি, আমি প্রশ্নকর্তার থেকেও শ্রোতা হিসেবে বেশি সমৃদ্ধ হই। কিন্তু আজকে যে গুরুদায়িত্ব আমি পালন করছি আপনাদের সামনে, আমাকে আপনাদের কথা ভেবে তাকে কিছু প্রশ্ন, কিছু যুক্তি, কিছু প্রতিযুক্তির জালে জড়াতে হবে। কিন্তু আমি তার ব্যক্তিগতভাবে গুণাগ্রাহী, অনুরাগী। এই ডিসক্লেমারটুকু অনেস্টলি সোশ্যাল মিডিয়া এই জায়গাটুকু দেয়, স্পেসটুকু দেয়। এটা নিয়ে কথা বলবো। এবার বাংলা বাঁচাও যাত্রার যে গুরুত্ব, আপনারা বলছেন যে বাংলা বাঁচাতে হবে, এবং বিভিন্ন জায়গায় আওয়াজটা আপনারা বলছেন যে সিপিএম আর শূন্য থাকবে না, বিভিন্ন জায়গায় এই কথা শোনা যাচ্ছে। কিন্তু আপনার পদযাত্রার যে ইতিহাস দিয়ে আমি শুরু করলাম, তখন যে সোশ্যাল ফেব্রিকটা ছিল বা মানুষের যে মানসিক গঠনটা ছিল, এই সময় মানসিক গঠন, এখন মন্দির মসজিদের রাজনীতি ইত্যাদি, আপনারা বলেন যে ভুল এজেন্ডা থেকে আপনারা মূল এজেন্ডায় কতটা ফিরিয়ে আনতে পারবেন বা পারছেন? বাংলা বাঁচাও যাত্রার উপযোগিতা কি এই মুহূর্তে, কেন হচ্ছে? প্রশ্নটা হলো উপযোগিতা। আসলে এই টার্মিনোলজিগুলোই ঠিকই আছে। তুমি কথা বলতে গিয়ে বলেছ যে পশ্চিমবাংলার 14 বছরের অভিজ্ঞতা আর যদি দেশের সাপেক্ষে হয় তাহলে এই 10.5 বছরের অভিজ্ঞতাতে দেখা গেছে যে আমাদের পশ্চিমবাংলা অর্থনীতি, সামাজিক পরিস্থিতি, সাংস্কৃতিক পরিস্থিতি, এই সব কিছুতে বাংলার যে বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য আরএসএস এবং হিন্দুত্ববাদীরা তো এটাকে পরিকল্পিতভাবে হামলা করছে। এই হামলা তো আজকে নতুন নয়। আর 14 বছরের তৃণমূল কংগ্রেস সরকার আরএসএস-এর এজেন্ডাকেই পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করছে, যার ফলে আমরা সব দিক থেকে পিছোচ্ছি। অর্থনীতির মাপকাঠিতে, সামাজিক মাপকাঠিতে, রাজনৈতিক পরিমণ্ডল বিদ্বেষ বিভাজনের পরিবেশে ভারী হয়ে উঠেছে। এই পশ্চিমবাংলা একসময় 19বিংশ শতাব্দীর জাগরণের বাংলা, সেই ঐতিহ্য আমরা বহন করি। একসময় এই ভারতবর্ষে কথা আসতো যে আজ বাংলা যা ভাবে কালকে ভারত তা ভাবে। সেই জায়গায় আমরা নেই। আমাদের সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল ইকোসিস্টেম
আমাদের বৈশিষ্ট্য ছিল এখানে হলো সেকুলার ডেমোক্রেটিক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশ, প্লুরালিস্টিক পরিবেশ, বহুত্ববাদী, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, উদার, সহিষ্ণুতা। সেটা আজকে চারদিক থেকে একটা ভয়ঙ্কর স্টাফি হয়ে গেছে। বিদ্বেষ বিভাজনের রাজনীতি আরএসএস বিজেপির ভাষাতে ব্যবহার করছে, আর তৃণমূল কংগ্রেস তার কাউন্টার ন্যারেটিভসে আসলে সেই একই এজেন্ডার মধ্যে বাংলার সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল ইকোসিস্টেমটাকে রেখে দিয়েছে। এর থেকে বাংলার ওই যে একটু আগে যেটা বললাম, যে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, উদার, বহুত্ববাদী সেই পরিবেশকে ফেরাতে হবে। তুমি চৈতন্য দিয়ে শুরু করলে, আমরা চৈতন্যের লিগাসি ক্যারি করি। আমরা রবীন্দ্রনাথ, লালন, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, বঙ্কিম থেকে শুরু করে একদম সর্বশেষ যদি জ্যোতি বসুদের লিগাসির কথা বলি, সেটাকে ফেরাতে হবে। এক, আর এই যে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিমণ্ডলকে ভেঙে দিয়ে বিদ্বেষ বিভাজনের পরিবেশটা তৈরি করা এই জন্য হয়েছে যাতে করে মানুষ জাতের নামে, ধর্মের নামে, অন্যান্য ছোট ছোট সংকীর্ণ পরিচয়ের ভিত্তিতে পরস্পরকে পরস্পরের প্রতিযোগী ভেবে, পরস্পরকে পরস্পরের শত্রু ভেবে খেটে খাওয়া মানুষ পরস্পরকে আহত, রক্তাক্ত করতে করতেই যাতে সময়টা বয়ে যায়। অথচ আম্বানি, আদানিদের মতো এই যে বড় বড় হাঙররা, মোদী সরকার এবং মমতা সরকার যাদের সেবাদাসত্ব করছে, তার ফলে আমাদের অর্থনীতি কার্যত ধ্বংসের মুখে। শিল্প নেই, কৃষি ভয়ঙ্কর সংকটের মধ্যে, 2.5 বছর ধরে 100 দিনের কাজ পশ্চিমবাংলায় বন্ধ। প্রত্যেক বছর 12 থেকে 15 লক্ষ 18 থেকে 40 বছরের ছেলেমেয়েরা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে চলে যায়। ফলে এই যে একটা সামাজিক অস্থিরতা বিদ্বেষ বিভাজনের পরিমণ্ডলে হয়েছে, যেটা বাংলার ঐতিহ্যকে একটা কাউন্টার প্রোডাক্ট করবার চেষ্টা করছে। আর এটা হচ্ছে একটাই কারণে, সারা পৃথিবীর সঙ্গে আমাদের দেশেও যে লুটের অর্থনীতি, লুটতন্ত্র কায়েম হয়েছে, তার ফলে আমাদের অর্থনীতি ভঙ্গুর হয়েছে। অর্থনীতি ভঙ্গুর মানে আম্বানি, আদানিদের মুনাফার পরিমাণ কমছে না, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে তার যে রুজির জায়গাগুলো, সেই জায়গাগুলো ভয়ঙ্করভাবে অনিশ্চিত হয়ে পড়ছে। ফলে এর থেকে বাংলাকে আবার তার নিজের ট্র্যাকে ফেরাতে হবে, নিজের চ্যানেলে ফেরাতে হবে, যেটা 2011 সালে আমি মনে করি, এবং অত্যন্ত নম্রভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে বলছি, 77 থেকে 2011 অনেক দুর্বলতা, সীমাবদ্ধতা, ভুল ত্রুটি নিয়েও অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতির দিকে বাংলা 19বিংশ শতাব্দীর জাগরণকে ক্যারি করে শ্রমজীবী মানুষের স্বার্থের দিকে এগোতে পেরেছিল। 11 সালের পর সেটা কার্যত স্টপ, থেমে গেছে। আজকে শুধু থেমে গেছে না, কারণ কোথাও তো কিছু থেমে থাকে না। থেমে যাওয়া মানে কার্যত পিছিয়ে যাওয়া। তাহলে সেখান থেকে বাংলাকে আবার ফেরাতে হবে। আর এইটা ফেরাতে গেলে বাংলায় বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। সেই জন্য বাংলা বাঁচাও যাত্রা। এবং এই বাংলা বাঁচাও যাত্রা, তুমি শূন্য দিয়ে কথাটা শুরু করলে, আসলে তোমাদের তো দোষ নেই, কারণ মেন স্ট্রিম মিডিয়া এইভাবেই শেখাচ্ছে। এবং কর্পোরেট ফান্ডেড সোশ্যাল মিডিয়া, আই রিপিট, কর্পোরেট ফান্ডেড সোশ্যাল মিডিয়াও এইভাবেই শেখাচ্ছে যে পলিটিক্সে কোনো এথিক্স নেই, সমাজনীতিতে কোনো এথিক্স নেই। এথিক্স একটা আছে, সেটা ঘৃণার এথিক্স তৈরি করছে, কিন্তু ঐক্যের এথিক্স, ওই যে শঙ্খ ঘোষের ওই একটা কবিতার লাইন ছিল না, আয় বেঁধে বেঁধে থাকি, তাহলে বেঁধে বেঁধে থাকি না, খণ্ড খণ্ড হয়ে যাও, এই এথিক্সকে তো প্রমোট করা হচ্ছে। ফলে সেখানে তোমরা আসলে ওই হিসেব করো, ভোটের হিসেব করো, সংখ্যার হিসেব করো। ভোটটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। 11 সালের পর পশ্চিমবঙ্গে বামপন্থীরা সরকারে নেই,
ইলেকট্রাল পলিটিক্সে কার্যত বামপন্থীরা অত্যন্ত দুর্বল। কিন্তু দুর্বল হলেও বামপন্থীরা হেরেছে, হারিয়ে যায়নি, ফুরিয়ে যায়নি, এবং ফিনিক্স পাখির মতো রেজারেকশনের প্রতিটা সম্ভাবনা আছে বলে এই বাংলা বাঁচাও যাত্রার প্রথম দিন থেকে আরএসএস, বিজেপি, তৃণমূল এবং মেইনস্ট্রিম মিডিয়ার কটাক্ষ, কোথাও কোথাও আক্রমণের শিকার হচ্ছে। ফলে এজেন্ডাটা আছে। তুমি কথাটা বললে, আমরা আসলে এই 14 বছর ধরে, চলতি 14 বছর পশ্চিমবাংলার আর গোটা দেশের 11.5 বছরে মানুষের মূল এজেন্ডাটাকে ঢেকে দিয়েছে ভুল এজেন্ডা। আমরা সেই ভুল এজেন্ডাটাকে সরিয়ে দিয়ে মানুষের জীবন, জীবিকা, ভালোবাসা, স্বপ্ন, ভবিষ্যতের আমরা মূল এজেন্ডাটাকে ফিরিয়ে আনতে চাই। ফলে বাংলা বাঁচাও যাত্রা সিপিআইএম কল করেছে, সিপিআইএমের ভোটের জন্য নয়, এবং এই যাত্রা সিপিআইএমেরও যাত্রা নয়। বাংলাকে তার নিজের গৌরবের জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য যাত্রা, আর তার প্রধান শর্ত হলো বামপন্থার পুনরুত্থান, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য এবং আগে। আপনার কটাক্ষের একটা উত্তর আমাকে দিয়ে নিতে হবে, সেটা আমার দর্শকের কাছে আমার দায়বদ্ধতা, যে কোনো ধরনের কোনো কর্পোরেট ফান্ডিং বা কোনো ধরনের কোনো ফান্ডিংয়ে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল চলে না, এবং আমরা কোনো ব্যক্তি বা কোনো সেটা আমি জানি, তাই তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু এবং সেই জন্যই আমরা আবাসটা এবং বিভিন্ন জায়গায় গ্রাম বাংলায়, সেটা কোনো ক্ষেত্রে আপনার দলের পছন্দ হতে পারে বা অপছন্দ হতে পারে। অবশ্যই ডেমোক্রেসিতে আমি সবসময় মনে করি, আমি একজন সিপিআইএম এর কর্মী, আমাদের কাজের সাফল্য আছে, আমাদের কাজের দুর্বলতা আছে, আমাদের কাজের মধ্যে ভুলভ্রান্তি আছে, কিন্তু আমাদের কাজে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমিটমেন্ট টু দ্য ওয়ার্কিং ক্লাস, শ্রমজীবী মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, আন্তরিকতা আছে। ফলে আমরা সবসময় এটা চাই যে আমরা তাদের সঙ্গে, তারা আমাদের কাছে আসুক, তারা আমাদের সামনে থাকুক, যারা আমাদের সামনে আমাদের সমালোচনা করুক, কারণ সমালোচনা করলে তো আমরা আমাদের ত্রুটিগুলো জানতে পারবো। ফলে এটা মনে করার কোনো কারণ নেই যে তুমি যদি তোমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমাদের ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দাও, এমনকি বাংলা বাঁচাও যাত্রার মধ্যেও যে শর্টকামিংসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না উৎসাহের তোরে, সেটাও যদি তোমরা দেখাও, তাহলে সেটা তাতে আমাদের পার্টির কোনো উপকারের থেকে বড় কথা হলো যে লক্ষ্য নিয়ে এতক্ষণ ধরে যে তোমার কথাগুলো বলে গেলাম, যে সাধারণ মানুষের সঙ্গে, খেটে খাওয়া মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক, ভুল এজেন্ডার জায়গায় মূল এজেন্ডাকে প্রতিস্থাপিত করা, তাতে লাভ হবে। তোমরা সেগুলো করো। আপনি যে কথা আমরা চাই, আমি সেটাকে সম্পূর্ণ অস্বীকার করতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমি বিতর্কিত প্রশ্নে যাব না, একটি চ্যানেলে বসে অন্য কোনো চ্যানেলের আমি এডিটোরিয়াল পলিসি নিয়ে কথা বলবো না, প্রত্যেক দিনই বলি, কিন্তু আমাদের এথিক হচ্ছে যে খবর সারফেসে উঠে আসে না সেই খবরকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে খবর আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আপনি শর্টকামিংসের কথা বললেন, আমি শর্টকামিংসের কথা আপনাকে আমি বলবো না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি সেদিনই শুনছিলাম একজন মুখপাত্র বলছেন বাংলাকে ওরা অন্তর্জনী যাত্রায় পাঠিয়েছে, এখন বাংলা বাঁচাও যাত্রা করছে। আপনার তৃণমূল কংগ্রেস বলছে, আচ্ছা তৃণমূল কংগ্রেস বলবে না তো কে বলবে? আমাদের গ্রাম বাংলার একটা কথা চালু আছে না, চোরের মায়ের বড় বলো। আর হিন্দিতে ওই একই কথাকে বলা হয়, উল্টে চোর কোতোয়াল কো ডাঁটে। তো আমি বেশি কথাই, ধরো 77 সালে যেদিন পশ্চিমবাংলার মানুষ স্বৈরাচারকে পরাস্ত করে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে তাকে সুরক্ষিত রাখার জন্য বামপন্থীদের সরকার চালানোর দায়িত্ব দিয়েছিলেন, আমি তো তখন ক্লাস 4-এর ছাত্র। কিন্তু সেই দিন পশ্চিমবাংলার রাজনীতিতে যারা মানে পায়োনিয়ার, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, না তখন হরেকৃষ্ণ প্রয়াত হয়েছিলেন, বুনিয়াদ তৈরির ক্ষেত্রে অবশ্যই তার ভূমিকা আছে, এরকম অসংখ্য মানুষ শ্রমিক কৃষক আন্দোলনের তারা নেতৃত্ব, তারা খেটে খাওয়া মানুষের আপনজন, আত্মীয়, তারা তো কখনো ভাবেননি যে 34টা বছর রাজ্যের মানুষ একেবারে ধারাবাহিকভাবে এখানে বামপন্থীদের সরকার চালানোর দায়িত্ব দেবে। সেই জন্য তখন সেই বামফ্রন্ট সরকারের তারা যে ধারণার ভিত্তিতে চলতো, তারা এটা বলতো যে এই বর্জুয়া পার্লামেন্টারি সিস্টেমে ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রে এখানে কমিউনিস্টদের নেতৃত্বে
কমিউনিস্ট এবং বামপন্থী পার্টিগুলো নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিন সরকারে আসতে পারবে না, থাকতে পারবে না। কারণ ইতিমধ্যে তার আগে কেরালায় সরকার ভেঙে দেওয়ার অভিজ্ঞতা আছে, পশ্চিমবাংলায় দুটো যুক্তফ্রন্টের অভিজ্ঞতা আছে। ফলে সেই সময় তারা মনে করেছিল যে ইমিডিয়েট মানুষকে কিছু রিলিফ দিতে হবে। তো সেই ভিত্তিতে আমি বলছি 77 সালে সরকারে আসার পর 78 সালে পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যা হয়েছে। আমি জানি না তোমার তখন জন্ম হয়েছিল, না না সম্ভবত জন্ম হয়নি, আমি তখন সবে মাত্র 4 থেকে ক্লাস 5-এ শুনেছি, বাবা কাকার হালকা হালকা মনে আছে সেই বন্যার অভিজ্ঞতা। এই বর্ধমান শহরেও কি একদম ব্যাপক ভেঙে গিয়েছিল, ব্যাপক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সবে তখন পঞ্চায়েতের ভোট হয়েছে, সবে পঞ্চায়েত তৈরি হয়েছে, বামফ্রন্ট সরকারও 1 বছর সদ্য পঞ্চায়েত, তাকে সঙ্গে নিয়ে বাংলার জনগণকে যুক্ত করে সেই বন্যার বিরুদ্ধে লড়াই সফল হয়েছে। আমি কথাটা বললাম এই জন্য যে এই একটা পর্ব ছিল, সেই সময় এই নতুন পঞ্চায়েতকে দিয়ে পশ্চিমবঙ্গে একটা কাজ, একটা প্রকল্প খুব জনপ্রিয় হয়েছে বলতে পারো। সেই প্রকল্পটাই হলো ইউপিএ 1-কে যখন আমরা সাপোর্ট দিয়েছিলাম তার ভিত্তিতেই যে 100 দিনের প্রকল্প, তার বুনিয়াদ সেটা কি ছিল? ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প পশ্চিমবাংলা। এটা পশ্চিমবাংলায় খুব পপুলার হয়েছিল, কারণ তখন জ্যোতি বসু যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন তখন পশ্চিমবঙ্গে মাত্র 20% মানুষ তারা বিপিএল এর ওপরে ছিল। মানে মোর দ্যান 80% মানুষ, কি অ্যারাউন্ড 80% মানুষ বিলো পভার্টি লাইন, তারা বিপিএল, তারা বিলো পভার্টি লাইন। আর 11 সালে, আমি 11 সালের কথা পরে আসি, তারপর আস্তে আস্তে পশ্চিমবাংলায় এই ফুড ফর ওয়ার্ক এই প্রকল্পটার সেই অর্থে রইল না মানে তার কোনো প্রয়োজন পড়লো না, কারণ জনগণের পঞ্চায়েত এবং বামফ্রন্ট সরকার তার হাতে যে ক্ষমতা ছিল সাংবিধানিকভাবে, জমি ল্যান্ড তার ক্ষমতা ছিল। ফলে ভূমি সংস্কারের ফলে এই যে গরিব মানুষ জমি পেল, গরিব মানুষ ফসলের অধিকার পেল, বর্গাদারের অধিকার স্বীকৃত হলো, সেই অংশের মানুষেরা পঞ্চায়েতের নেতৃত্ব এলো, সবকিছু মিলিয়ে গ্রামের রাজনীতিতে যেমন একটা খেটে খাওয়া মানুষের ক্ষমতায়ন ঘটলো, তার সঙ্গে সঙ্গে আমাকে নজরুলের কবিতায় যেতে হবে যে সৃষ্টি সুখের উল্লাসে গ্রামের যারা এতদিন দেখতো যে আমি গতর খাটাচ্ছি, আমার রক্ত জল করা ধান আমাকে বাধ্য করছে জোরদার জমিদারের বাড়ির উঠোনের মড়াইটাকে বেঁধে দেওয়া, সেই কৃষক বামফ্রন্টের সময় দেখলো কৃষক ক্ষেত মজুর গরিব যে আমি আমার শ্রমের ফলে যে ফসল ফলাচ্ছি তার একটা অংশ যেমন জমির মালিক পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার একটা অংশ আমি পাচ্ছি। ফলে সৃষ্টি সুখের উল্লাসে পশ্চিমবঙ্গের এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অত্যন্ত উন্নত জায়গায় পৌঁছে গেল। ফলে সব কিছু মিলিয়ে গ্রামীণ অর্থনীতির একটা গুরুতর পরিবর্তন ঘটলো, মানুষের আয় বাড়লো এবং বড় বড় কি বলবো গঞ্জ গড়ে উঠলো। কলকাতা, বর্ধমান, চন্দননগর, আসানসোল, শিলিগুড়িতে যে জিনিস পাওয়া যেত, ফল বলো পণ্য বলো, আমি দেখেছি আজ থেকে প্রায় 30 বছর আগে প্রত্যন্ত গ্রামের ছোট গুমটিতেও সেই জিনিস পাওয়া। তার মানে কি তার একটা খদ্দের তৈরি হয়েছিল। আমি যে কথাটা বলছি, এই যে একটা অর্থনৈতিক অবস্থার যে পরিবর্তন, এই পরিবর্তনের ভিত্তিতে একটা সময় পর এসে পশ্চিমবঙ্গের বামপন্থীরা দেখলো যে আমরা যখন সরকারে আসার সুযোগ পেয়েছিলাম, মানুষ আমাদেরকে সরকারে এনেছিলেন, কমিউনিস্ট পার্টির লক্ষ্য তো আর এই সরকারের এই স্ট্রাকচারের মধ্যে মানুষের মুক্তির পথ কমিউনিস্টরা মনে করে না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। মানুষ যখন আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন তখন আমাদের পার্টি তার অন্যান্য শরিকদের সঙ্গে নিয়ে আমরা এটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে হ্যাঁ ঠিকই যে দীর্ঘকালীন এই সরকার চলবে না, কিন্তু সমাজ বিকাশের ধারায় হয়তো 20 বছর 25 বছর খুব দীর্ঘ নয়, কিন্তু একটা মানুষের জীবনে 20টা বছর খুব গুরুত্বপূর্ণ। ফলে এই যে 25টা বছর পেরিয়ে গেল, মানে রজত জয়ন্তী সরকারের টানা পেরোনোর পর
অন্য অনেক জায়গায় সরকারের বদল করলো, ত্রিপুরায় জোর করে সরকারকে সরিয়ে দিল, কেরালায় আসা যাওয়া, কিন্তু এখানে একটা আনইন্টারাপ্ট গভর্নমেন্ট। তখন আমাদের সামনে এটা ছিল যে দীর্ঘদিন চলবে না ঠিক আছে, কিন্তু যতদিন আমরা আছি, একটা মানুষের জীবনে 20 বছর 25 বছর 30 বছর কম নয়, ফলে এখানে আমাদেরকে পার্মানেন্ট সেটেলমেন্ট আমাদের এটা নয়, কিন্তু যতদিন আছি ততদিন একটা তো জেনারেশন বদলে গেছে, কার্যত 3টে জেনারেশন বদলে গেছে 77-এর পর থেকে। তাহলে বদলে যাওয়া প্রজন্মের, তাহলে আমাকে এই সীমাবদ্ধ সাংবিধানিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়েই আমাকে অল্টারনেটিভ দিতে হবে, বিকল্প দিতে হবে। এবং উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্প তৈরির যে সংগ্রাম, এবং এই সংগ্রাম বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, সূর্য মিশ্র বা মোহাম্মদ সেলিমরা শুরু করেনি, এই সংগ্রাম শুরু করেছিলেন জ্যোতি বসুর নেতৃত্বেই। 1978 সালে পশ্চিমবাংলার বিধানসভা থেকে প্রস্তাব নেওয়া হয়েছিল হলদিয়া পেট্রোকেমিক্যালস করার জন্য সানরাইজ ইন্ডাস্ট্রি। আমি জানি না তুমি সেটা জানো কিনা, তোমার তখন জন্ম হয়েছিল কিনা তাও আমি বলতে পারবো না। 1978 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই শিল্পায়ন সানরাইজ ইন্ডাস্ট্রি নেওয়া হয়েছিল। তো যাই হোক, আমি অত গল্পের জায়গায় যাচ্ছি না। তাহলে একটা অল্টারনেটিভ হাজির করতে হবে। বুর্জুয়া সিস্টেমের মধ্যে ইতিমধ্যে নয়া উদারবাদী অর্থনীতি লাগু হয়ে গেছে। 1994 পশ্চিমবঙ্গে নতুন শিল্পনীতি জ্যোতি বসুর নেতৃত্বে বামপন্থীরা গ্রহণ করেছে। একদিকে নয়া উদার অর্থনীতির ফলে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের একটা বড় জায়গা হলো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র। তাহলে তার অল্টারনেটিভটা কি হবে? ফলে পশ্চিমবঙ্গ অনেক পিছনে আমরা শুরু করেছিলাম এমএসএমই, ক্ষুদ্র মাঝারি শিল্প। আমরা সবাইকে টপকে দিয়ে আমরা সারা ভারতবর্ষে 1 নম্বর হয়েছিলাম, 2 নম্বর ছিল গুজরাট। আমরা যদি 80 নম্বর পেয়ে ফার্স্ট হই, ওরা 20-25 নম্বর পেয়ে সেকেন্ড ছিল। তো যাই হোক, সেটা কথা নয়। আমি যেটা বলতে, তুমি যেটা কথাটা বললে, ওই যে বললো অন্তর্জলী যাত্রা, আমি তৃণমূলের, আমি জানি না তোমাকে বলেছে আদৌ সে লেখাপড়া করে কিনা, তাও আমি জানি না। ঠিকই আছে, কিছু করার নেই। এখন আসলে পলিটিক্সের এথিক্সটা তো ভেঙে দিয়েছে, লজিকটাকে ভেঙে দিয়েছে, ডিস্ট্রাকশন অফ রিজন, যুক্তি ভেঙে দিয়েছে। ফলে এখন কেউ লেজ উল্টে দেখে না, জেনে না বক না। খারাপ কথা বললাম, গ্রামের কথা, খারাপ না, গ্রামের কথা বললাম। তো এই যে একটা পরিবর্তন হয়ে গেল পশ্চিমবাংলায়, তাহলে 78-এ ফুড ফর ওয়ার্ক, 78-এ এই গভর্নমেন্ট বেশি দিন চলবে না, রিলিফ দাও। দীর্ঘদিন গভর্নমেন্ট চলছে, এই সিস্টেমের মধ্যে আমাকে বিকল্প হাজির করতে হবে। তাহলে কৃষি আমরা অনেকটা এগিয়েছি। কৃষির উন্নতির ফলে মানুষের কেনার ক্ষমতা তৈরি হয়েছে। এই শতাব্দীর শুরুতে দেখা গেল পশ্চিমবাংলার মানুষ বছরে 20 লক্ষ কোটি টাকার শিল্প সামগ্রী কেনার পারচেজিং ক্যাপাসিটি তার তৈরি হয়ে গেছে। এই অবস্থাতেই তো উন্নত কৃষির ভিতের উপর শিল্পায়নের সংগ্রাম। আমি ছেড়ে দিলাম আমার কথাটা। 11 সালে মানুষ মনে করলো, নিশ্চয়ই আমাদের কিছু ত্রুটি ছিল, আমরা মানুষকে বোঝাতে পারিনি, কিন্তু মানুষ মনে করলো সরকারকে বদলে দেবে। তাহলে আমি এতগুলো কথা তোমার একটি তৃণমূলের কটাক্ষের অন্তর্জলীর যাত্রার পরিপ্রেক্ষিতে আমি এতগুলো কথা বললাম, ধৈর্য নিয়ে যদি তোমার অডিয়েন্স শোনে, আমার মনে হয় খারাপ হবে না। এতগুলো কথা বললাম এটা বলার জন্য। তাহলে এই যে উন্নত কৃষির ভিতের উপর শিল্পের সংগ্রাম, ওটা অলীক কল্পনা ছিল না। সেটা জানা গেল কখন? 77-এ যেদিন সরকারে হলো অ্যারাউন্ড 80% বিলো পভার্টি লাইন, আর 11 সালে যেদিন সরকার চলে গেল মোর দ্যান 75% অ্যাবাভ বিপিএল। তাহলে যে সরকার তার 3টে দশকের মধ্যে মানুষকে গরিবী রেখা থেকে তুলে এনে তার অর্থনৈতিক জীবনের একটা অগ্রগতির জায়গা তৈরি করলো, এবং তুমি যদি বলো এই চলতি 14 বছরে তৃণমূল সম্পর্কে মানুষের যে এত বিপুল ক্ষোভ, কিন্তু তবু একটা সেফটি ভালভের কাজ করছে 3 দশকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের অর্থনৈতিক অগ্রগতির ফলে গ্রামের খেটে খাওয়া মানুষের যে অর্থনৈতিক অবস্থার, গ্রাম শহর মিলিয়ে যে একটা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটেছে, এর বেনিফিট ওরা পাচ্ছে। তো ঠিক আছে, এটা অর্থনীতির ব্যাপার, কে কাকে স্বীকার করলো কি করলো না তাতে ইকোনমিক্সের কিছু যায় আসে। পলিটিক্যাল এজেন্ডার জন্য অনেক কিছু বলতে হবে। ফলে এই যে কথাটা হলো, আমরা এই অগ্রগতির জায়গায় গেছি। আর আজকে পশ্চিমবাংলায় তুমি বলো তো, এই যে কথাটা বললাম, একটা কথা বলি, এই যে তোমার কথাটা বললাম, এক্ষুনি তোমার কথাটা বললাম, তো পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর 12 থেকে 15 লক্ষ অল্প বয়স্ক ছেলেরা, তার সঙ্গে এখন মেয়েরা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যাচ্ছে।
ওখানে এবং ওখানে কাজ হচ্ছে, মজুরি পাচ্ছে না, দুর্ঘটনা ঘটছে, লাশ হয়ে ফিরে আসছে, কেন্দ্র সরকার রাজ্য সরকার তার পাশে নেই। আচ্ছা তুমি বলো তো, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময়ে সমবায় আন্দোলনের কি বিরাট বিস্তৃতি ঘটেছিল। সেলফ হেল্প গ্রুপ, তার মধ্যে দিয়ে একটা বিরাট পরিমাণ পুঁজি জড়ো হয়েছিল। আর আজকে যদি তুমি যাও গ্রামাঞ্চলে, বিশেষ করে মহিলারা, তারা মাইক্রো ফিন্যান্সের ঋণের জালে বাঁধা পড়ে আমি আছে। নিজে তার সাক্ষী, আমি কভারও করেছি আমার চ্যানেলে। তাহলে যে বাংলায় বামফ্রন্টের সময় মানুষের আয় বাড়লো, শিল্পের একটা সম্ভাবনা তৈরি হলো, সমবায় আন্দোলন প্রসারিত হলো। সমবায় আন্দোলন তো এমনি প্রসারিত হয় না, মানুষ সমবায়ী হলে তবে তো সমবায় আন্দোলন। তাহলে মানুষ সমবায়ী হয় কখন? মানুষের কিছু অর্থনৈতিক অবস্থার অগ্রগতি ঘটলে তবে তো। তাহলে সেইগুলো সব ভেঙে দিয়ে পরিযায়ী শ্রমিক বাড়লো, মাইক্রো ফিন্যান্সের ঋণের জালে মানুষ আবদ্ধ হয়ে যাচ্ছে। 14 বছরে একটা নতুন কারখানা তৈরি হলো না। এই তো বর্ধমানে বসে কথা বলছি, বর্ধমানকে বলা হতো বাংলার শস্য গোলা। এই বর্ধমান একদিকে ছিল শিল্প, যেটা আজকে পশ্চিম বর্ধমান, এই বর্ধমান শিল্পগোলা, বাংলার শিল্পগোলা, যেটা আজকে পূর্ব বর্ধমান। 11 সালের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য স্বীকার করেন না, প্রায় 250, এবং সংবাদ মাধ্যমে বেরিয়েছে, প্রায় 250 মানুষ এই বর্ধমান জেলাতে একমাত্র কৃষক, মানে ক্ষেতমজুর, বর্গাদার, প্রান্তিক চাষি, তারা সুইসাইড করেছে। তো কেন? অবস্থা আপনার মতো একজন সুবক্তার সঙ্গে কথা বলতে গেলে আমার মনে হয় ঘন্টা 3-এর একটা পডকাস্ট না, করতে তুমি হবে। কোয়ালিফাই করো না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি আপনাকে, যে আমার একটা নতুন একেবারে অন্য ধরনের পডকাস্ট চ্যানেল, যেখানে আমার অডিয়েন্সও মানে একদম প্রান্তিক মানুষ, একজন খুব সাধারণ মানুষ তথাকথিত। এবং আমি আরেকটা কথা বলে দিই, না বললে এটা মানে অসম্পূর্ণ হবে। এই যে আমি এক্ষুনি বললাম না, আমার মাইক্রো ফিন্যান্সের ঋণের জালে জড়াচ্ছে বাংলার মানুষ, বিশেষ করে মহিলারা, এবং এই যে সমবায় আন্দোলন, সমবায় ভেঙে দেওয়া হচ্ছে, এই সময়ের মধ্যে অমিত শাহর নেতৃত্বে ভারত সরকার যে সমবায় আইনের পরিবর্তন ঘটিয়েছে, এবং ভারতবর্ষের মধ্যে অমিত শাহ হলো সেই একমাত্র ব্যতিক্রমী স্বরাষ্ট্রমন্ত্রী। সে স্বরাষ্ট্রমন্ত্রক সামলানোর সঙ্গে সঙ্গে সমবায় দপ্তরেরও, ভারতের সমবায় দপ্তরেরও মন্ত্রী। আমি বলতে চাইছি যে লোকাল অঞ্চলে, মানে লোকাল চুদিয়া, মাইক্রো ফিন্যান্সের গ্রুপ, এগুলোকে যেমন মানে লুটের ক্ষেত্র করে দিচ্ছে তৃণমূলের সরকার, তেমনি সমবায়কে ভাঙার জন্য এবং সমবায়ের এই রাশিকৃত পুঁজিকে লুট করার জন্য ভারত সরকারেরও কিন্তু নজর আজকে এইদিকে পড়ছে। এবং আজকে মানুষ এই যে এত মাইক্রো ফিন্যান্সের ঋণের জালে জড়িয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হলো আরএসএস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের যে নীতির ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ভেঙে দিয়ে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং সিস্টেমটাকে ভেঙে দিয়ে সেই জায়গায় প্রাইভেট ব্যাংকের জন্য রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। আর প্রাইভেট ব্যাংকও কখনো সাধারণ মানুষকে লোন দেবে না। ব্যাংক রাষ্ট্রীয়করণ হয়েছিল এই জন্য যে মানুষের পাশে ব্যাংক অবস্থা ইস্যু বেড়ে যাচ্ছে, অনেক বিষয় আমাদের বলে না। আমি তোমাকে কথাটা বললাম এই জন্য, এই যে পশ্চিমবাংলার অর্থনৈতিক দুরবস্থার জন্য আরএসএস বিজেপি তৃণমূল সমানভাবে দায়ী। পশ্চিমবাংলায় উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্প তৈরির সংগ্রামকে খুন করার জন্য সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার ছিলেন তৎকালীন বিজেপি নেতারা এবং আরএসএস। ফাইন, আপনি একটা অন্তর্জলী যাত্রা, এই জন্যই আমি একদম শুরুতে বলেছিলাম একটি শব্দের উত্তরে আকাশ রায়চৌধুরী একদম বিস্তীর্ণ ইতিহাস, এবং যে প্রশ্ন আমি করব ভেবেছিলাম উনি তার আগেই তার উত্তর দিলেন। অতএব আমার জায়গাটা খুব স্বাভাবিকভাবেই সংকুচিত হয়ে গেল। কিন্তু আমাকেও একটা প্রশ্ন করতে হবে, আপনাদের বিরুদ্ধে একদম স্টিগমাটাইজ করে দেওয়া হয়, এটা আমার কথা না। আপনার রাজনৈতিক জীবনের একটা বড় অংশ সেই জায়গায় কেটেছে, পশ্চিম বর্ধমান, অধুনা পশ্চিম বর্ধমান, তৎকালীন অবিভক্ত বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, কুলটি, এই শিল্পাঞ্চলে। আপনাদের সময়ে শিল্পাঞ্চল আপনারা শুকিয়ে ফেলেছেন, হিমকোটর বন্ধ হয়েছে, 62,000-এর উপর কারখানা বন্ধ হয়েছে। কৃষির অগ্রগতির ক্ষেত্রে বা ভূমি সংস্কারের ক্ষেত্রে জ্যোতিবাবুর সরকারের ভূমিকাকে তার চরমতম নিন্দুকরাও অস্বীকার করেন না, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। 87-র পর থেকে বামফ্রন্ট সরকারের যে চলনটা,
তৈরি হলো, যে গতিপথটা তৈরি হলো, আপনারা রজত জয়ন্তী করলেন, সব কিছু করলেন, কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে আপনারা সেই ঝুঁকি নিতে গেলেন না। জ্যোতিবাবু একটা স্টেটাস একটা স্থিতাবস্থা মেনটেন করছিলেন, বুদ্ধবাবু শিল্প করতে গেলেন, বুদ্ধবাবু হেরে গেলেন। না, একদমই এটা একদম নোশন আমি বলছি, আপনার বক্তব্য না, ঠিক আছে, আমি বলছি যে এই যে তুমি প্রশ্নটা, এই যে কথাটা তুমি আনলে, তুমি তো লোকের কথা আনছো বা বিরোধীদের কথা, মানুষের কাছে তো সত্যি পৌঁছানো দাও, বিরোধীদের কথা। ধরো একটা কথা বাজারে চালু করা হয়, আপনারা শিল্প বিরোধী ছিলেন? কমিউনিস্টরা কোনোদিন শিল্প বিরোধী হয় না, কারণ কমিউনিস্টরা যে ওয়ার্কিং ক্লাসের জন্য লড়াই করে, শিল্প না থাকলে, কারখানা না থাকলে আমি ওয়ার্কিং ক্লাস আসবে কোত্থেকে? তাহলে যারা এটা বলে বুড়বাকের মতো বলে। আচ্ছা, এই একটা কথা বারবার বাজারে ছড়িয়ে দেওয়া হয় যে কারখানা কেন বন্ধ হয়, নাকি ইউনিয়নবাজির জন্য। একদম। ভারতবর্ষের পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষে আজ পর্যন্ত যতগুলি কারখানা উঠে গেছে তার 1%-এর জন্য 1% কারখানার বন্ধ হওয়ার জন্য শ্রমিক আন্দোলন বা ধর্মঘট দায়ী না। এটা ভারত সরকারের তথ্য, এটা এক। আর দ্বিতীয়, তোমায় একটা কথা বলি, কারখানা মানে ইনভেস্টমেন্ট, মানে ক্যাপিটাল, মানে পুঁজি। পুঁজি যদি কোথাও দেখে ইনভেস্ট করলে পরে 500% আমার মুনাফা আসবে, কিন্তু তার শর্ত হলো তার পুঁজির মালিককে শুলে চড়াতে হবে, পুঁজি তাই করবে। ফলে পুঁজি যদি দেখে কোথাও আমার মুনাফা রিটার্ন হবে, লাভ হবে, সেখানে ইউনিয়নবাজি হচ্ছে কি হচ্ছে না, কে গভর্নমেন্ট চালাচ্ছে কি চালাচ্ছে না, তার উপর নির্ভর করে না। এইবার প্রশ্নটা এলো, পশ্চিমবাংলা, এটা ঠিক, দেশ যখন স্বাধীন হয়েছে তখন আমাদের পশ্চিমবাংলা শিল্পের মানচিত্রে ভারতবর্ষের সামনের দিকে লাগছে, এবং ক্রমশ আমরা পিছিয়েছি। এবং আমাদের এই পিছনোটা 77 সাল থেকে নয়। তুমি যদি বলো আমাদের এই পিছনোর ইতিহাস, এটা আনফরচুনেট। আমাদের এখানে আমরা দুর্গাপুর পেয়েছি, আমাদের এখানে আমরা 50-এর দশকে কিছু রাষ্ট্রায়ত্ত কারখানা পেয়েছি, তার বিনিময়ে আমাদের তখনকার রাজ্যের প্রশাসকেরা অনেক কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়তো বাধ্য হয়েছিলেন। আমি ইতিহাস যেহেতু অনেক কথা বলতে হবে, তাই বাধ্য হয়েছিলেন কথাটা বলছি। এই যে মাসুল সমীকরণ নীতি পশ্চিম ঠিক কি মানুষ ভারতবর্ষে লাগু হয়েছিল। মাসুল সমীকরণ মানে হলো শুনতে ভালো, বিশ্বায়নের মতো, যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় রেল একটা পণ্য ক্যারি করবে, পরিবহন করবে, তার জন্য তার ভাড়া মাসুল সে একই নেবে। যেমন ধরো আমি তোমায় বলি যে রানীগঞ্জ থেকে ট্রেনে করে কয়লা গুজরাটে যাবে, মহারাষ্ট্রে যাবে, কিংবা ব্যাঙ্গালোর যাবে, আর সেই রানীগঞ্জের থেকে ট্রেনে করে কয়লা ধরো কলকাতায় যাচ্ছে কিংবা দুর্গাপুর শিল্পাঞ্চলে আসছে, তাহলে ডিস্টেন্সটা তো অনেক। কিন্তু মাসুল সমীকরণের মানেটা ছিল যে একই ফেয়ার নেওয়া হবে, কেননা শিল্পের উন্নতি। কিন্তু মাসুল সমীকরণ নির্দিষ্ট কতগুলো প্রোডাক্টের জন্য ছিল, এবং যে প্রোডাক্টগুলো মূলত পূর্ব ভারতের মাটির তলায় পাওয়া যেত। আমার এখানকার কয়লা, আমার এখানকার তামা, আমার এখানকার লোহা। কিন্তু মাসুল সমীকরণ পাটের ক্ষেত্রে ছিল না, মাসুল সমীকরণ তুলোর ক্ষেত্রে ছিল না, মাসুল সমীকরণ ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য যা যা প্রয়োজন হয় তার জন্য ছিল না, মাসুল সমীকরণ কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য যা যা প্রয়োজন হয় তার জন্য ছিল না। তার মানে দেখো, আমার এখানকার মাটির তলার কয়লা আছে, লোহা আছে, আমার এখানকার এক কথা আমদানি করতে গিয়ে আপনি জল আছে, তাহলে রপ্তানি করতে গিয়ে সেই লাভ হচ্ছে। সেই আমি একটা কারখানা, ধরো একটা শিল্পের জন্য যদি আমার কয়লা লাগে, তাহলে সেই শিল্প করতে গেলে পরে রানীগঞ্জের যে কয়লা এনে আমি কলকাতায় কারখানা করব কি বর্ধমানে কারখানা করব, সেই একই পরিমাণ কয়লা যদি গুজরাটে নিয়ে যেতে গেলে একই পরিমাণ খরচা হয়, তাহলে আসলে তো পূর্বাঞ্চল লাভবান। এবং এই যে মাসুল সমীকরণ নীতি, এর ফলে সবচাইতে ভিক্টিমাইজ হয়েছে পূর্বাঞ্চল। এবং কেন পশ্চিমবাংলা না, স্বাধীনতার সময় যেহেতু আমাদের এখানকার ইন্ডাস্ট্রিতে আমরা অনেকটা এগিয়ে ছিলাম, ফলে আস্তে আস্তে সেই ইন্ডাস্ট্রিগুলো শুকিয়ে যেতে শুরু করে, নাম্বার 1। আর নাম্বার 2, সেটা হলো দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষের কোনো প্রান্তে শিল্প স্থাপন করতে গেলে পরে লাইসেন্সিং প্রথা লাগতো।
মানে কেন্দ্রীয় সরকার টাকা দেবে না, পয়সা দেবে না, কিন্তু কোথাও একটা কারখানা, এবং কারখানা মানে শুধু মানে গভর্নমেন্টের কারখানা নয়, রাষ্ট্রায়ত্ত কারখানা নয়, কোনো প্রাইভেট ইনভেস্টর যদি কোথাও কারখানা করতে যায় তাহলেও তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন লাগতো। আমি জানি না তোমার মনে আছে কিনা, তোমার তখন জন্ম হয়েছিল কিনা, আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী। আমি তোমাকে এক্ষুনি তো বললাম যে আমি থিওরিটিক্যালি কথাটা বললাম এবং হিস্টোরিক্যালি বললাম এবং রাজনৈতিকভাবে বললাম যে কমিউনিস্টরা অলওয়েজ ইন্ডাস্ট্রির পক্ষে, কারণ ইন্ডাস্ট্রি মানে হলো ওয়ার্কিং ক্লাসের এক্সিস্টেন্স। কিন্তু আমি তোমার প্রথম দিকে কথাটা বলেছি যে 78-এ এখানে আমরা হলদিয়ার পেট্রোকেমিক্যালসের জন্য উদ্যোগ নেন। আচ্ছা তুমি বলো তো, হলদিয়া পেট্রোকেমিক্যালসের কারখানাকে অনুমোদনের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে পশ্চিমবাংলাকে কতদিন ধরে অপেক্ষা করতে হয়েছে? বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনের জন্য পশ্চিমবাংলাকে কতদিন ধরে অপেক্ষা করতে হয়েছে? আজকে সেক্টর 5, এই সেক্টর 5-এর অনুমোদনের জন্য কতদিন ধরে পশ্চিমবাংলাকে অপেক্ষা করতে হয়েছে? আমি মানে কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন বাদ দিয়ে আমি বলছি যে ভারতবর্ষের পুঁজিপতিদের দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের মানে মানে ভারত রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গির দিক থেকে এই যে লাইসেন্সিং প্রথা এবং এই যে মাসুল সমীকরণ, এটা হলো পূর্ব ভারত, এবং যেহেতু পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিতে এগিয়ে ছিল, ফলে সেখানে তার মারাত্মক ক্ষতি আমাদের এখানে হয়েছে। এইবার তোমার প্রশ্নটা হলো যে তুমি বললে যে জ্যোতি বসু শিল্প স্থাপন করত, আসলে এই বাজারি মিডিয়া কতগুলো, তুমি শব্দটা বললে, কতগুলো শব্দ বাজারে হাজির করে দেয়, একদম ছাপ মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ, ছাপ মেরে দেওয়া হয়, ছাপ মেরে দেওয়া হয়, উদ্দেশ্য প্রণোদিত হবে না। আমি তোমায় তো বললাম যে 78 সালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 2004 সালে যে ছেলেটি বা যে মেয়েটি জন্মেছে সে জানে না, এখন ইউনিভার্সিটিতে পড়ছে, একদম তার কাছে বক্তব্য আভাস রায়চৌধুরীর পৌঁছে যাক। আমি চাইছি না, আমি তোমার কথাটা সিপিআইএম শিল্প করতে দেয়, কথাটা আপনার বক্তব্য, কথাটা কমপ্লিট করুন। এই তোমাদের মানে সাংবাদিকদের বড় বড়, তো কথাটা হলো যে এই যে তুমি বলছো এটা ছাপ মেরে দেওয়া। 78 সালে যখন হলদিয়া পেট্রোকেমিক্যালসের ভাবনা পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার করছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? জ্যোতি বসু। আচ্ছা 91 সালে যখন নয়া উদারবাদী অর্থনীতি লাগু হলো, সেই অর্থনীতি লাগু হওয়ার পরিপ্রেক্ষিতে সবকিছুরই একটা দুটো সাইড থাকে। তাহলে নয়া উদার অর্থনীতির বিরুদ্ধে যেমন আমরা লড়াই করেছি, তার সর্বাত্মক সর্বগ্রাসী রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে ধ্বংস করার সম্ভাবনা, আজকে এটা প্রমাণিত, আমরা সঠিক কাজ করেছি। আর সেই নয়া উদার অর্থনীতির পরিবেশের মধ্যেও ফাঁক ফোকরগুলোকে দেখে নিয়ে 1994 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য সরকার তার নতুন শিল্পনীতি গ্রহণ করেছিল, এবং যে শিল্পনীতির ভিত্তিতে 2000 সাল থেকে তৎকালীন বর্ধমান জেলার পশ্চিমাঞ্চলে, তৎকালীন মেদিনীপুর জেলার খড়গপুর শিল্পাঞ্চলে, কল্যাণী শিল্পাঞ্চলে, এরকম অনেকগুলো শিল্পাঞ্চলে, আমি তোমাকে এমএসএমইর কথাটা বললাম যে লেট স্টার্টার, কিন্তু আমরা সারা ভারতবর্ষে প্রথম জায়গায় চলে গেছি, তো তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? জ্যোতি বসু। তাহলে এই যে একটা ছাপ মেরে দেওয়া হয়, এই ছাপ করতে পারেন তো, এটা কমব্যাট করার কি আছে? ধরো আমি বললাম যে তুমি খুব মানে ভালো, তো ভালো 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 প্রচার, এই যে ধরো প্রচার, কিছুদিন আগে প্রচার হয়েছে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আরএসএস এর প্রচারক নরেন্দ্র মোদী, ওই 2024 সালের 22শে জানুয়ারির আগে ওকে প্রচার করা হয়েছিল যে বিষ্ণুর পঞ্চদশ অবতার। তো কি করে ধরো, মানে ওনারা হাইপোথিসিস প্রচার করছেন সাকসেসফুলি, আপনারা ফ্যাক্ট প্রচার করতে পারছেন না। না কেন পারছি না, তার পারছি, কিন্তু আমাদের কথা এই জন্য একটা বড় অংশের মানুষের কাছে পৌঁছতে পারছে না। তার এই যে তুমি একটা কথা বললে না যে ওই আমি বলেছি রাজনীতিতে, সমাজে, মানুষের ভাবনায়, নৈতিকতায় কতগুলো গুণগত পরিবর্তন, ফেব্রিকটা চেঞ্জ হয়ে গেছে, গুণগত পরিবর্তন ঘটে গেছে, এবং এই গুণগত পরিবর্তনের সঙ্গে আজকে টেকনোলজির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। অবশ্যই। তাহলে এই যে তুমি বলো এতগুলো চ্যানেল, অনেকে ঠাট্টা করে বলে যে স্বাধীনতা আন্দোলনের সময় যদি আজকের মতো এই পাওয়ারফুল মিডিয়া থাকতো আর এই আইটি সেল থাকতো, আমি ওই চারটি ফাড্ডি কথাগুলো বলি না,
কিন্তু এই আরএসএস মার্কা ওরা তো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গদ্দারি করেছে। তাহলে আজকে আরএসএস এর হাতে যে পাওয়ারফুল মিডিয়া এবং যে বিপুল পরিমাণে মানি পাওয়ার আছে, এইটা যদি স্বাধীনতা সংগ্রামের সময় থাকতো, আমি যথেষ্ট। আপনি 4 দিন আগে একটা ভয়ঙ্কর কথা বলেন, ওরা গদ্দারি করেছে। সন্দেহ আছে যে ভারতবর্ষের কি দাঁড়াতো না, কি তুমি বলো না, তুমি বলো আপনি গদ্দারিতে কেন? রবীন্দ্রনাথ পরের কথা। তো এই যে তুমি কথাটা বললেন না যে বিপুল পরিমাণ, আজকে তুমি বলো মিডিয়াগুলো কারা চালায়? পুঁজিপতিরা চালায়, মিডিয়াগুলো কারা ক্যাপিটালিস্টরা চালায়। এবং শুধু তারা মিডিয়া চালায় নয়, এবং মিডিয়া ক্যাপিটালিস্টরা চালায় বললে তোমার ভুল হবে। মিডিয়ার মধ্যে সেই ধরনের ক্যাপিটালিস্টরা এসে হাজির হচ্ছে যাদের না আছে কোনো সোশ্যাল রুট, যাদের না আছে কোনো কালচারাল রুট, যাদের না আছে ভারতবর্ষের পলিটিক্সের রুট। আইডিয়া অফ ইন্ডিয়ার কথা তুমি ছেড়েই দিলাম। এরা মূলত এই যে লুটেরা পুঁজি, এটাও তো একটা মানে ইনকামের জায়গা। আপনাকে আমি থামাচ্ছি না, ইনকামের জায়গা করেছে যে এরা নিজেদের সংস্থার কর্মীদেরকেও যেভাবে স্কুইজ করছে, আপনারা সেই জায়গাটা অ্যাড্রেস করতে পারেন? হ্যাঁ, করছি তো। সেই জন্য তো আমি সব জায়গায় বলি যে সংবাদ মাধ্যমে নিচের তলার খবর সংগ্রহ করার যারা করেন সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, তারা যারা প্রেজেন্টার, তারা কি আরে প্রত্যেক যাদের চকচকে মুখ আপনারা দেখতে পান, প্রত্যেকদিন চ্যানেলে যে বসে আছে, সে যদি আরে ওর কথা কেন বলছো? আমি তোমার নাম করব না, আমি ট্রেড ইউনিয়নের একজন তো কর্মী। রিসেন্ট একটা রাষ্ট্রায়ত্ত কারখানায় গেছিলাম, আপনাদের বক্তব্য, একটা রাষ্ট্রায়ত্ত কারখানায় গেছিলাম একটা হাই লেভেলের অফিসারের কাছে। তো তার কাছে যখন দাবিগুলো বললাম, তিনি বললেন তোমাদের সব কথার সঙ্গে একমত। তখন বললাম আপনি তাহলে লিখে পাঠান। বললেন হ্যাঁ, লিখে পাঠাতে পারি, তাতে হয়তো তোমাদের দাবির সঙ্গে তোমরা বলবে যে এটা হলো, কিন্তু পরের দিনই আমাকে এখান থেকে সরিয়ে দেবে। এ তো স্বাভাবিক। এই যে লুটতন্ত্র, এবং শুধু লুটতন্ত্র নয়, যে নয়া ভাষীবাদী একটা ধারণা তৈরি হয়েছে, একটা চরিত্র তৈরি হয়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কে সামনে রেখে। তাহলে এইরকম একটা জায়গায় তুমি বলো, তুমি যে প্রশ্নটা করেছিলে সেই যে কথাটা আসলে শেষ হবে না, আগে আমার কথাটা তো বলতে লাগবে। যে এই যে তুমি বলছো আমরা কেন প্রচার করতে পারছি, আমরা প্রচার করছি, কিন্তু আমাদের থেকেও এই বড় বড় কর্পোরেট যারা আমাদের অর্থনীতির নিয়ন্তা, দুটো গভর্নমেন্ট যাদের সেবা দাসত্ব করছে, তারা আজকে মিডিয়ার মালিক। ভারতবর্ষের ইলেকট্রনিক চ্যানেলের অধিকাংশের মালিক কারা? হয় আম্বানি, নাহলে আদানি, নাহলে 2-4টে লোক আছে অ্যাসোসিয়েটস। তাদের একটা বড় অংশ হয় আরএসএস কানেক্টেড, না হলে বিজেপির নেতা নেত্রী, যারা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি প্রচার করে, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল। আপনাদের অল্টারনেটিভ? তৃণমূলে আমাদের অল্টারনেটিভ একটাই, বাংলা ভাষা যাত্রার মতো এরকম না, এরকম অসংখ্য। মানে আপনার কি আবার একদম ইন্টারপার্সোনাল? দেখো, তোমায় আমি একটা কথা বলি, মানে এই মিডিয়াটাকে ওরা ব্যবহার, সেই জন্য আমাদের যে রাত্রিবেলা আপনারা অনেক কথা যাচ্ছে না, কিন্তু তোমায় আমি একটা কথা বলি, যে মানুষ তো মানে অন্ধকারের মধ্যে আলো খোঁজে। আমি তোমার বলছি, লেবুকে কচলালে না লেবু তেতো হয়ে যায়। এই যে অসংখ্য ফেক নিউজের বাতাবরণে আজকে মানুষের উপলব্ধির মধ্যে আসছে কোনটা ম্যানুফ্যাকচার নিউজ, এটা একটা আশার দিক। নাম্বার ওয়ান হবে, কিছু করার নেই, কারণ লড়তে হচ্ছে আমাকে একটা লুটেরা শক্তির সঙ্গে, যারা সেই লুটেরা শক্তি তাদের লুটকে সুরক্ষিত রাখার জন্য আরএসএস, বিজেপি এবং তৃণমূলের মতো শক্তিগুলোকে, আরে এরা এদের সেবা দাসত্ব করে বলেই তো ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি টাকা এরা পায়। তাহলে এদেরকে ব্যবহার করে তারা নখ দাঁত সবকিছুকে বার করছে শ্রমজীবী মানুষের হাড় মাসকে শুষে খাওয়ার জন্য। আর শ্রমজীবী মানুষের হয়ে যারা লড়াই করছে, তারা তাদের সম্পর্কে কুৎসা হবে না, তাদেরকে শ্যাডো করা হবে না, তাদেরকে ব্ল্যাক আউট করা হবে না, তাদেরকে আক্রমণ করা হবে না। হয় নাকি? আরে আজকের কথা নাকি, 1848 সালে যেদিন কমিউনিস্ট ইস্তেহার বেরিয়েছিল, সেই কমিউনিস্ট ইস্তেহারকে ব্ল্যাক আউট করা, তখন ব্ল্যাক আউট শব্দটা আসেনি, ব্ল্যাক আউট করা হয়েছিল। ঠাট্টা করে এঙ্গেলস বলেছিলেন কনস্পিরেসি অফ সাইলেন্স। তো কি আছে তাতে? এটা হবে চিরকাল। তুমি এবার যেটা বললে, উপায়টা উপায় একটাই, উপায় তো বুঝতেই হবে, উপায় একটাই, এবং শুধু উপায় নয়, এবং এটাই হলো চিরায়ত এবং আলটিমেটলি পাওয়ারফুল, বলো কানে কানে পৌঁছো মানুষের কাছে। একদম। আমরা ছোটবেলায় দেখতাম, মনে পড়ে যে চাটাই পেতে আপনাদের দলের নেতারা, কখনো কখনো আপনাকেও দেখেছি, ওই চাটাই পেতে পাড়ার বয়স্ক কোনো একটু দাওয়ায় গিয়ে
মুড়ি খেতে খেতে একসঙ্গে সেই গ্রুপ বৈঠক হচ্ছে, সেই দৃশ্য হারিয়ে গিয়েছিল। আবার সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, নিজের চোখেও কিছু চাক্ষুষ করেছি। আপনি, আপনাদের রাজ্য সম্পাদক, আরও এগিয়ে থাকা আপনাদের আমি নাম করবো না, কয়েকজন নেতা নেত্রী, অবশ্যই মীনাক্ষী মুখার্জির নাম করতেই হবে, তিনি সারা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, আরও অনেকে ছুটে বেড়াচ্ছেন, ধ্রুবজ্যোতি সাহা ছুটে বেড়াচ্ছেন, অরণ্যাংশু সরকার ছুটে বেড়াচ্ছেন, অনেকে হয়তো মিডিয়ায় সেভাবে নাম আসে না। আমি তো পুরনো সিপিএমের প্রবণতাটাকে দেখতে পাচ্ছি। এটা কি পুরনো সিপিএমের জয়ের প্রবণতাটাকে ফিরিয়ে আনবে? নির্দিষ্ট প্রশ্ন। দেখো, পুরনো সিপিএম, নতুন সিপিএম, এই শব্দগুলো তো মিডিয়ার তৈরি করে দেওয়া শব্দ। সিপিআইএম একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে? তো সময়ের সঙ্গে, এবং সিপিআইএম কেন ধারাবাহিক না, আমরা যে এজেন্ডা নিয়ে লড়াই করি সেই এজেন্ডার কি বদল ঘটেছে? তাহলে বাংলা বাঁচাও যাত্রা বার করতে হলো কেন? প্রশ্নটা হলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষকে কানেক্ট করার যতগুলো আধুনিক উপাদান আছে সেই আধুনিক উপাদানকে আমরা ব্যবহার করবার চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধ সঙ্গতির মধ্যে। নাম্বার 1, এইটার মধ্যে কোনো পুরনো নতুন নেই যে মানুষের কাছে যাও। মাঝে এটা বন্ধ হয়ে গেছে, মানুষের কাছে বন্ধ হয়ে গেছিল, এই কথাটা আংশিকভাবে সত্যি। তার কারণ তুমি বলো 11 সালের পর থেকে যে আক্রমণের মুখে আমাদের পড়তে হয়েছে আমাদের পার্টি কর্মীদের, 11 সালের পর থেকে 200 জনের উপর আমাদের পার্টি কর্মী খুন হয়ে গেছে। পশ্চিমবাংলার কোন পার্টির হয়েছে? আমি রাজনৈতিক খুনের পক্ষে সওয়াল করছি, সেই সওয়াল সেই অন্য পার্টির লোকে খুন, সেই উত্তরাধিকার তুমি বলো বলো। হ্যাঁ, আপনাদের একদম একদম, সেই জন্যই তো আমি আটকাতে পারি, সেই জন্যই তো আমি তোমার প্রশ্নটা কথা বলছি। তুমি এটা খুব ইম্পর্টেন্ট কথা বললে। আমি তোমার কথা বলতে বলতে মাঝে একটা কথা বলেছি যে আমরা যারা কমিউনিস্ট পার্টির কর্মী, মানুষ যদি আমাদেরকে সরকার পরিচালনার জায়গায় আনেন, আমরা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট থেকে, খেটে খাওয়া মানুষের প্রতি ভালোবাসা থেকে এবং ভবিষ্যতের শ্রমজীবী মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার উপাদান তৈরি করবার জন্য আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে আমরা লড়াই করি, কাজ করি। সরকারের থেকেও আমাদের যে কাজ করতে হয়েছে, সরকারে আসার আগে বা সরকারে না থেকে, কাজের ধরনের পার্থক্য আছে, কিন্তু কাজটা হলো খেটে খাওয়া মানুষের প্রত্যেক দিনের লড়াইকে শক্তিশালী করা এবং খেটে খাওয়া মানুষের মুক্তির পথ খুঁজে বার করা। খেটে খাওয়া মানুষের পূর্ণ মুক্তি কখনো ঘটবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ভারতবর্ষের শ্রেণী শোষণ এবং সামাজিক নিপীড়নকে উৎখাত করতে পারছি। আপনি একটা খুব পশ্চিমবঙ্গে বামপন্থী ফ্রন্টের 34 বছর সরকারে পশ্চিমবঙ্গ রাজ্যটা কি ভারতবর্ষের অর্থনীতি, রাষ্ট্র কাঠামো, সমাজের বাইরে ছিল? বামপন্থীরা যে কাজ করবার চেষ্টা করেছে, এবং শুধু পশ্চিমবাংলা নয়, সমস্ত জায়গায় বামপন্থী সরকার যে কাজ করবার চেষ্টা করেছে, যে শ্রেণী শোষণ এবং সামাজিক নিপীড়নের যে ভয়ঙ্কর আক্রমণ, সেই আক্রমণ আর যাদের উপর আক্রমণটা হচ্ছে সেই খেটে খাওয়া মানুষের মাঝখানে একটা দেওয়াল তৈরি করার চেষ্টা। সময় গেছে, আমরা দেওয়ালকে রক্ষা করার চেষ্টা করেছি। সময় গেছে, সমস্ত ধরনের প্রতিক্রিয়াশীল শক্তি একজোট হয়ে আক্রমণ করেছে, দেওয়ালকে ভাঙার চেষ্টা করেছে, এবং 11 সালে তারা সাকসেসফুল হয়েছে। সেই জন্যই তো তোমায় আমি বলেছি যে সরকারে আমরা নেই মানে, আমাদের এমএলএ এমপি নেই মানে, আমরা যে পূর্ণমাত্রায় আছি, ফিনিক্সের মতো আবার আমরা ফিরতে পারি। তোমার আস্থা না থাকতে পারে, আমার আস্থা আছে কি নেই নিয়ে প্রশ্ন করতে পারো, মানুষ হয়তো সে নিয়ে সন্দিহান হতে পারেন, কিন্তু মানুষের হয়ে আমরা যাদের বিরুদ্ধে লড়ছি সেই লুটেরারা কিন্তু নিশ্চিত যে আমি ডাল কেটেছি, একদম একদম, আমি 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 পাতা ছিঁড়েছি, কিন্তু শিকড়টা যে গভীরে গভীরে একদম, এবং দিক থেকে আবার কিন্তু কিশোরয়। আপনি আভাস রায়চৌধুরী রাজনৈতিক গণৎকার শেষ হোক নাকি? একদম শেষ হবে। আমি রাজনৈতিক গণৎকার নন, আমি চর্বিত চর্বণ করবো না। তৃণমূল চোর আপনারা কয়েক লক্ষবার, কয়েক কোটিবার বলেছেন, আগামী দিনেও বলবেন, বলার সপক্ষে হয়তো কিছু যুক্তি আছে। বিজেপি দাঙ্গাবাজ অধিকাংশ সময় আপনারা বলবেন। আমি সেসব, আমি তোমার এই প্রশ্ন একটা মানে অ্যামেন্ড করি, আমার সুবিধা হবে। তুমি যদি আমার সঙ্গে একমত হও ভবিষ্যতে এটা বলবে। এই যে একটা কথা, এইটাও কিন্তু একটা, দেখো, একটা ট্যাগলাইন যে তৃণমূল চোর, বিজেপি দাঙ্গাবাজ। আচ্ছা, তৃণমূল চোর, তৃণমূল ডাকাত, তৃণমূল কি পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতিকে মদত করছে না? তাহলে তৃণমূল কি সাম্প্রদায়িক নয়? এক। 2 বলছো বিজেপি সাম্প্রদায়িক,
ঠিক বিজেপি সম্প্রদায়। আপনারা বলেন, আমি বলছি না। আমি বলছি যে বিজেপি সম্প্রদায়, কোনো সন্দেহ নেই বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, কিন্তু বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে কেন? এটা তো প্রমাণিত, আম্বানি আদানির ডাকাতিটা যাতে থাকে। ফলে এই যে একটা কথা, তৃণমূল চোর বিজেপি সাম্প্রদায়িক, এই কথাটুকু বলার মধ্যে দিয়েও কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে আরএসএস, বিজেপি, তৃণমূলের বেঁচে থাকার একমাত্র পূর্ব শর্ত হলো পলিটিক্যাল এবং কমিউনাল বাইনারি তৈরি করা। আমি আপনার এবং এই কথাটাও তৃণমূল শুধুমাত্র চোর, কিন্তু তারা সাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িক রাজনীতি করে না, এটা ভুলিয়ে দেওয়া। আর বিজেপি শুধু সাম্প্রদায়িক, তারা চুরি ডাকাতি বাটপাড়ি লুটপাট করে না, এইটা বলে দিয়ে আসলে কিন্তু ওই যে নির্বাচনের কিছুদিন আগে এই কথাটা এসেছিল না যে সেই কথাটাকেই তোমরা প্রমোট করে, সেই জন্য আমি তোমায় বলছি যে ভারতবর্ষে যে লুট চলছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সবটাই তো লুটতন্ত্রের অংশ। এবং এই গোটা প্রক্রিয়ার মধ্যে বিজেপি তৃণমূল সমানভাবে হিস্সাদার। ওরা গোটা দেশে আছে, তাই ওরা বড় ডাকাতদের সঙ্গে। এরা শুধুমাত্র পশ্চিমবাংলায় আছে, তাহলে সেই মাত্র এটা ওই সর্বভারতীয় লুটের বেঙ্গল চ্যাপ্টার। আর এই লুটতন্ত্রকে জারি রাখার জন্যই যেখানে যেমন করে সুবিধা হবে সেই ন্যারেটিভস ব্যবহার করে এরা কিন্তু মানুষের মধ্যে বিদ্বেষ বিভাজনের রাজনীতিকে তারা কিন্তু প্রতিষ্ঠা করেছে, এটাকেই ধরে রাখে এ প্রশ্ন। এবং গোটাটা তো আরএসএস এর প্রজেক্ট। আরে তৃণমূলের জন্মটা কোত্থেকে হয়েছে? নাগপুরের পরামর্শে। দর্শক একটা, এবং তুমি তো এটা জানো, আরজিকর আন্দোলনের সময় মোহন ভাগবত বলে গেছেন যে যাই হোক, এবং তারা সিবিআই কে ব্যাক করতে পারেনি। এবার আমাদের প্রশ্ন করতে দিতে হবে। ফলে আলাদা নয়, ফলে আমি তোমায় বলছি ট্যাগলাইনটা একসঙ্গে বলবে। আলোচনা জমে উঠেছে, একদম একটা শব্দ শেষ কাটা হবে না, একটা শব্দ কাটা হবে না। তুমি যে প্রশ্নগুলো করছো তাতে ট্যাগলাইন উত্তর দেওয়া যায় না, একটা শব্দ এখান থেকে কাটা যাবে না। অনেক সময় আভাস রায়চৌধুরীর দল, আভাস রায়চৌধুরী নিজেও কোথাও কোথাও, অনেকে, আমি আলাদা করে কারোর নাম করবো না, ওনাদের নামে দল পার্টি রয়েছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আচ্ছা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, তারা দাবি করছেন যে, আমি খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আসছি, যে বিজেপি যে কাজ করতে পারেনি, সরকারি টাকায় মন্দির তৈরি করা, তৃণমূল করে দেখিয়ে দিয়েছে। আভাস রায়চৌধুরী উত্তরবঙ্গে একটি বাংলা ভাষায় যাত্রা চলাকালীন অত্যন্ত সুবক্তা, তিনি রামায়ণের কনটেক্সট তুলে এনে বললেন যে রাবণ রামকে পাওয়ার জন্য শত্রুতা করেছিলেন এক জন্মে, না হলে 7 জন্মে পেতে হতো, সেই জন্য তৃণমূল বিজেপিকে পাওয়ার জন্য শত্রুতা করছে। আমি এই চর্বিত চর্বণে যাব না। আভাস রায়চৌধুরী সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, তার কাছ থেকে মানুষের কাছে একদম সব থেকে গুরুত্বপূর্ণ, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার প্রশ্ন, সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রার 14টা এজেন্ডা আমার চ্যানেলে মানুষ আগে দেখেছেন, আমি ধরে ধরে জিজ্ঞেস করবো না। একদম 2026-এর আগে মানুষের কাছে পজিটিভ বার্তা কি? সিপিআইএম যদি সরকারে আসে, আমি বিশ্বাস করি, আপনারা আমাকে সিপিআইএম বলতে পারেন, সিপিআইএমের লোকজন অনেকে বিজেপি বলেন, বিজেপি অনেক সময় তৃণমূল বলে, আমার ভালো লাগে। আমার প্রশ্ন হচ্ছে 2006-এর 235 পাওয়া সিপিএম যদি 2011-এ 62 হতে পারে, তাহলে অনেক কিছুই হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যদি 2026-এ কোনোভাবে বামফ্রন্টের বা বামপন্থীদের বা ফ্রন্টের সরকারে আসার সম্ভাবনা তৈরি হয়, কি করবেন মানুষের জন্য? প্রথম কথা তোমায় আমি বলছি, তার সঙ্গে তুমি বাংলা বাঁচাও যাত্রাকে রিলেট করো না। আমরা আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমাদের স্পষ্ট লাইন, তৃণমূল বিজেপি এই উভয় শক্তিকে পশ্চিমবাংলায় হারাতে হবে, এক। এবং এই উভয় শক্তিকে হারানোর জন্য আরএসএস, বিজেপি, তৃণমূল, কংগ্রেস বিরোধী যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য আমরা পশ্চিমবাংলায় গড়ে তুলতে চাই, সম্ভাবনাময় কথা করে তুলতে চাই। 2, 3, পশ্চিমবঙ্গে এই আরএসএস, বিজেপি, তৃণমূলকে পরাস্ত করে যথাসম্ভব সর্ববৃহৎ বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সমাবেশ ঘটিয়ে আমরা 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জনগণের সরকার গড়বার জন্যই আমরা নির্বাচনী সংগ্রামে, আমি আর একটু আমি বলছি, নির্দিষ্ট বলছি, জনগণের সরকার গড়বার জন্য আমরা পশ্চিমবঙ্গে নির্বাচনী সংগ্রামে আমরা অংশগ্রহণ করব। এই নিয়ে যা বলার আমাদের রাজ্যের সম্পাদক বা আমাদের যারা বড় আরো নেতৃত্ব আছেন তারা বলবেন। এইবার কথাটা হলো যে তাহলে আমরা কি করব, কি করবার জায়গায় আগে আরেকটা কথা বলি না, কি করব। এই যে দেখো, আমি এবার এই বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে একটা প্রশ্নকে রিলেট করতে চাই। এই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে আমরা কতগুলো
এজেন্ডা মানুষের সামনে হাজির করার চেষ্টা করে পেরেছে, আলোচনা হচ্ছে। আমি এক দুই করে ছোট করে বলি, যেমন একেবারে তুমি যদি বলো চা বাগিচা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষদের আজকের কাজ, মজুরি, নিরাপত্তা, এটা একটা বিকল্প। সিপিএম জিতবে কিনা জানি না, কিন্তু এগুলো পশ্চিমবঙ্গের এই যে ধরো শারদ উৎসবের সময় আমরা পাহাড় তরাইয়ের দেখেছি, তাহলে এই যে আজকে প্রকৃতিটাও কিন্তু লুটের একটা মৃগয়া ক্ষেত্র হয়ে গেছে। তাহলে প্রকৃতি, পরিবেশ রক্ষা করার প্রশ্ন, ধরো এই যে গোটা যাত্রায় আমরা এখনো পর্যন্ত আমরা যতটা এসছি, তাতে আমরা দেখেছি সর্বত্র একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো মানুষের কাজ নেই, বেকারি। কিভাবে ঘোষাবে? শিল্প করতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেকার যুবকদের শিল্প করতে হবে, একদিনে সম্ভব নয়। শিল্প করতে হবে, এবং এই শিল্প গড়তে হবে। প্রথম কথা হলো যে পশ্চিমবঙ্গের শিল্প গড়ার সম্ভাবনা আমরা তৈরি করেছিলাম। আরএসএস, বিজেপি, তৃণমূল সবাই মিলে সেই শিল্প গড়ার সম্ভাবনাকে খুন করে, বাংলা থেকে গুজরাটে যাওয়ার জন্য কোনো মাসুল দিতে হয়, খুন করেছে। বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিকে মিলে পশ্চিমবঙ্গে জনগণের সরকার তৈরি হবার পরে শিল্প গড়ার জনগণকে সঙ্গে নিয়ে প্রক্রিয়ার মধ্যে যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলোকে অতিক্রম করে, সংশোধন করে, কৃষি এবং কৃষককে রক্ষা করে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের জন্য বামপন্থীরা এগোবে। শিল্প স্থাপন না হলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনা কার্যত নেই। সিঙ্গুর তো একটা সিম্বল, শুধু সিঙ্গুর কেন, সিঙ্গুর ধরো সিঙ্গুর যদি হতো, শালবনী যদি হতো, আমরা যদি অন্য জায়গায় শিল্প করতে পারতাম। এই যে তুমি বর্ধমানে বসে আজ কথা বলছো, কালকে এখানে বাংলা বাঁচাও যাত্রা আসবে, কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, মানুষ তো কোনো বিরোধ করেননি, জমি দিয়েছে ওই তাপবিদ্যুৎ কেন্দ্র, কাটোয়ায় তো হলো না। আমরা লড়াই করে ন্যারো গেজকে ব্রড গেজ আমরা করতে পেরেছিলাম, তাহলে কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। তুমি চলে যাও পানাগড় শিল্প তালুকে, মানে বিঘের পর বিঘে জমি খালি পড়ে আছে। প্রচুর জমি আছে পশ্চিমবঙ্গে শিল্প করার, প্রচুর জমি আছে, ফলে শিল্প করার সম্ভাবনা আছে। এবং এই বড় শিল্প স্থাপনের সঙ্গে সঙ্গে যাতে আমরা পশ্চিমবাংলার সামনের দিকে এগিয়ে গেছিলাম, এমএসএমই, ক্ষুদ্র মাঝারি শিল্প, তো আমরা তো সে কাজ করে দেখিয়েছি। আমরা ভারতবর্ষে 1 নম্বর ছিলাম, আবার আমরা সুযোগ পেলে আমরা সেই কাজ করে দেখাবো। আপনার সঙ্গে একটা বিষয় কথা বলো না, এবার সেটাও তো বলছি যে এই যে কর্মসংস্থানের প্রশ্ন, তাহলে পশ্চিমবঙ্গে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট 11 সালে যেদিন চলে গেল, সেদিন পশ্চিমবঙ্গের সরকারি ট্রেজারি থেকে মাস মাইনে হতো 10.5 লক্ষ কর্মচারী, মাস্টারমশাই এবং আরো অন্যান্য। হ্যাঁ, আজকে সরকার তো কোনো তথ্য দেয় না, মোদী মমতা এই ব্যাপারে আমরা একটা হিসেব করে দেখেছি বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে এই সেক্টরে 6.5 লক্ষ মতো শূন্য পদ পড়ে আছে। আমি আর অনেক সময় হয়ে গেছে, আমি আর কথাটাকে তোমাকে বাড়াচ্ছি না। স্কুল, কলেজ, সরকারি দপ্তরগুলোর আজকে কি পরিস্থিতি, তাহলে আমরা করে দেখিয়েছি। আমরা নিয়মিত এসএসসি করেছি, আমরা নিয়মিত রিক্রুটমেন্ট করেছি। আবার আমাদের সরকার তৈরি হলে আমরা সেই কাজ করব। তাহলে এই যে এগুলো হলো লেফট অল্টারনেটিভ। কৃষক ফসলের দাম পাচ্ছে, যে ব্যাগেজ বইতে হচ্ছে বলে দাবি করছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, আত্মহত্যা হচ্ছে। আমি তোমাকে আবার বলেছি 2014 এবং 2017 পশ্চিমবাংলার বিধানসভায় সন্ত্রাসের আবহে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষি বিপণন আইনের পরিবর্তন করে আজকে গোটা পশ্চিমবঙ্গের কৃষি বিপণন ব্যবস্থাটাকে ফোড়েদের হাতে ঠেলে দিয়েছে, দালালদের হাতে ঠেলে দিয়েছে। কিষাণ মান্ডি তৈরি হয়, কৃষকরা সমবায় নির্বাচনের ফল তো পাচ্ছেন, কিষাণ মান্ডি তৈরি হয়, কিন্তু কৃষকরা সেখানে ফসল সমবায় নির্বাচনগুলো জিতছে। এই জন্যই তো এই যে সমবায় লুট, আমি কথার পরে কথা বাড়বে, তুমি আমি আপনাকে ফুল টস বল দিচ্ছি। আসলে সমবায় নির্বাচন জিততে পারছেন আবাসটা, মানে মানুষের সমর্থন আছে বলে দাবি করছেন। পঞ্চায়েতে 32% ভোট পাচ্ছেন, বিধানসভায় গিয়ে 5% কি করে হয়েছে ব্যাখ্যা? ওই যে তোমায় আমি একটু এতক্ষণ ধরে তোমাকে এই কথাগুলো তো বলেই গেলাম। না, পঞ্চায়েতে তো সেই একই মেকানিজম। তুমি কি নতুন প্রশ্ন করবে? আমি তো রাষ্ট্রশক্তির বিরুদ্ধে অনেক নতুন প্রশ্ন করবে। একদম, যে আমার একদম শেষ প্রশ্ন হচ্ছে, একদম তুমি তো আমার মতো প্রশ্ন, আমি যেমন বেশি কথা বলছি তুমি প্রশ্নে বেশি কথা বলছো। প্রথম কথা, পঞ্চায়েত নির্বাচন, সমবায় নির্বাচন, মানুষের স্থানীয় নির্বাচন জিতছেন, বলবো বলুন। সেখানে মানুষ
শত্রু মিত্র সহজে চিনতে পারে। হ্যাঁ, 18 সালের পঞ্চায়েত নির্বাচনে একটা কথা পশ্চিমবাংলায় আরএসএস ফ্লোট করেছিল, আগের নাম পরে বল। অনেক মানুষ বিভ্রান্ত হয়েছিল। একটা দীর্ঘ সময় পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মনে করেছিল, এবং অনেক ধর্মনিরপেক্ষ মানুষ মনে করেছিল, যে তৃণমূলটাকে আগে হারাতে হবে, তাতে বিজেপিকে আনতে হবে, কারণ বামপন্থীদের শক্তি নেই। আমি এই কথাটাকে তোমার লক করে রাখা, আমি শেষে এই কথাটা বলার 1 মিনিট সময় নিশ্চয়ই, শক্তি নেই, তাহলে ঠিক আছে, তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে দাও। তাহলে তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে দাও, এতে যেমন বিজেপির গেন হয়েছে, যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কমিউনাল পলিটিক্স পশ্চিমবঙ্গে আরএসএস বিজেপি বাড়তে সাহায্য করেছে, তেমনি তৃণমূলকে আটকাতে গেলে পরে বিজেপিকে ভোট দিতে হবে। এই প্রচার কিন্তু তুমি ইলেকট্রাল পলিটিক্সে দেখো সবচেয়ে বেশি লাভ হয়েছে তৃণমূলের। তাহলে এইবার কথাটা হলো যে তুমি বললে যে সমবায়ে তোমরা পাচ্ছ, পঞ্চায়েতে তোমরা এত % ভোট পেয়েছো, লোকসভা বিধানসভায় কেন পাওনি? প্রথম কথা, আমাদের এই দুর্বলতা যে আমরা মানুষকে এটা বোঝাতে পারিনি যে তৃণমূল বিজেপি দুটো হলো এক। যতক্ষণ পশ্চিমবাংলায় বিজেপি থাকবে ততক্ষণ পশ্চিমবাংলায় তৃণমূলের অস্তিত্ব, যতক্ষণ পশ্চিমবাংলায় তৃণমূল থাকবে ততক্ষণ পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব। এবং এটা আজকে দেখো, আজকে তো সবাই জেনে গেছে, এই ইডি, সিবিআই, আরজি কর, বিজেপির অ্যাপ্রোচ, মোহন ভগবত, আমি তো বললাম মোহন ভগবত বাবুর কথাতে সবাই আজকে জেনে গেছে। তাহলে তোমায় আমি বলছি যে মানুষ তো তার অভিজ্ঞতা থেকে শেখে। শেষ ওই কি সভ্যতার সংকট, তাই তো রবীন্দ্রনাথের বোধহয় শেষ সভ্যতার সংকট রবীন্দ্রনাথ যখন লিখছেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, নাৎসিরা এগোচ্ছে, একটার পর একটা দেশ নাৎসিরা দখল করে নিচ্ছে। সেই সময় রবীন্দ্রনাথ লিখলেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, আমি মানুষের উপর বিশ্বাস রাখবো। এটি তো রবীন্দ্রনাথের মূল কথা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাতে জ্যোতি বসু বলেছিলেন যে মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। মানুষই ইতিহাস রচনা, মানুষ, ওটা তো হ্যাঁ হ্যাঁ ঐতিহাসিক কথা একদম। তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে, অভিজ্ঞতায় মানুষ বুঝেছে। ধরো 19-এর লোকসভায় আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, 21-এর বিধানসভায়, 24-এর লোকসভায়, এই যে আরএসএস স্পন্সর্ড, আরএসএস প্ল্যান্ড, এই যে পলিটিক্যাল এবং কমিউনাল বাইনারি বিভাজন, ন্যারেটিভসটা আলাদা কিন্তু আসলে একই। এতে সবচাইতে বেশি লাভবান হয়েছে আরএসএস এবং বিজেপি। মানুষ তখন সত্যি ভেবেছিলেন যে সত্যি বোধহয় বিজেপি তৃণমূলকে হারানোর জন্য বাংলায় লড়ে, আর সত্যি বোধহয় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। পশ্চিমবাংলার মাটিতে বিধানসভা নির্বাচনের জন্য দেখো, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বাংলায় আসবে, ওদের মিডিয়া কমিউনাল প্রচার তৈরি করবে, সেই জন্যই ওরা এসআইআরকে সেভাবেই ব্যবহার করবার চেষ্টা করেছে। কত তো কথা বলেছিল, দেখা যাক না 16 তারিখের পর কি হয়। কিন্তু এগুলো সব দেখানোর জন্য, পলিটিক্যাল এবং কমিউনাল বাইনারিকে ধরে রাখার জন্য। কিন্তু কার্যত পশ্চিমবাংলার 26 সালের বিধানসভা নির্বাচন বিজেপি জানে তার জেতার কোনো জায়গা নেই, এবং শুধু জানে তাই নয়, যাতে লেফট ডেমোক্রেটিক ফোর্স সামনে চলে আসতে না পারে তাই তৃণমূলের জন্য দান ছেড়ে দিয়েছে। তুমি বলবে যে কি করে বলছো, আমি শুধু একটি উদাহরণ দিচ্ছি। গত কয়েকদিন আগে উড়িষ্যাতে ঘটেছে। ধরো এই সময়ের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এখানে কাজ না পেয়ে যে লক্ষ লক্ষ ছেলেরা মেয়েরা বাইরে কাজ করতে যাচ্ছে, গ্রামে কারুর কিছু একটা নাম ছিল, রাম হতে পারে, রহিম হতে পারে, কমল হতে পারে, অমল হতে পারে, ইন্দ্রজিৎ হতে পারে, বখতিয়ার হতে পারে, আবুল হতে পারে, কিন্তু এরা সব যখন ট্রেনে চেপে বাইরে যাচ্ছে তারা কিন্তু সবাই একটাই নাম, পরিযায়ী শ্রমিক। এসে এই রক্তকরবীর ওই যক্ষপুরীর যে গ্রামে একটা নাম ছিল, এখানে একটা নাম্বার চলে এসেছে। আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আজকের এই রক্তকরবীকে উনি রিরাইট করতেন কিনা আমি জানি না, যাই হোক সেটা আলাদা কথা। তাহলে এই যে কি কথা যেন বলছিলাম তোমাকে আমি, যে এই যে পরিযায়ী শ্রমিক বাংলার, এই সময়ের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের উপর ভাষার নামে, ধর্মের নামে যে আক্রমণ সংগঠিত হয়েছে, এবং শুধু আক্রমণ সংগঠিত করা নয়, সংঘ পরিবারের বিভিন্ন অংশ সেগুলোকে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করেছে। আচ্ছা, এটা কি ওরা জানে না যে বাংলার মানুষের মধ্যে বিজেপি সম্পর্কে রাগ তৈরি হবে? তাহলে যে বাংলায় 26 সালে বিজেপি ভোটে জিতবে বলে নামবে, সেই বিজেপি এতটাই বোকা, বোকা কালিদাস, সেই ডালটা ভাঙবে?
বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিজেপি রাজ্যে আক্রমণ করবে, মারবে। আরে সেখান থেকে তাদেরকে জামাইয়া ধরে রাখবে। ওরা জানে না যে বাংলার মানুষের কাছে রবীন্দ্রনাথের জায়গা কোনটা। ওরা যদি সত্যি বাংলা নির্বাচনের জন্য সিরিয়াসলি ভাবতো, জেতার দান তৃণমূলকে না ছেড়ে দিত, তাহলে ওরা কি রবীন্দ্রনাথকে আক্রমণ করতো? এটা ঠিকই যে আরএসএস আদর্শগতভাবে রবীন্দ্রনাথের শত্রু, রবীন্দ্রনাথকে শত্রু মনে করে, এনি কোনো সন্দেহ নেই। আচ্ছা, লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি ওই যে ছাবলামো করেছে, কি দাদা বলাটা কি ছাবলামো নাকি? উনি কোনো কথা স্ক্রিপ্ট বাদ দিয়ে বলেন না। উনি তো সাংবাদিক সম্মেলন করেন নাকি? উনি মন কি বাত বলেন, উনি সাংবাদিক সম্মেলন তো করেন না। মোদির এই জায়গাটা গুণ যে মোদি যে কথা বলে না একেবারে স্ক্রিপ্টেড কথা। আসলে এগুলো কি, যে বাংলাভাষী মানুষের যে মর্যাদার জায়গা, আহত হওয়ার জায়গা, সেন্টিমেন্টের জায়গা, আবেগের জায়গা, সেই জায়গাগুলোর আক্রমণ করে পশ্চিমবাংলায় তৃণমূলকে বাংলা সভিনিজমের একটা ক্ষেত্র তৈরি করে দাও। কারণ এখন বাংলার মানুষ বুঝে গেছে আর কিন্তু জাতের নামে ধর্মের নামে হচ্ছে না। বুঝে গেছে, অনেক বড় অংশের মানুষ বুঝে গেছে। আমার এটাই, তা নইলে এত মানুষ আসবে কেন? এবার তুমি বলবে 24 সালের ভোটে তো তোমাদের এই হয়েছে। আচ্ছা, 24 সালের ভোটের পরে আরজিকর হয়েছে, 24 সালের ভোটের পর রিক্লেম দ্য নাইট হয়েছে, 24 সালের ভোটের পর মোহন ভাগবতের স্টেটমেন্ট হয়েছে, 24 সালের ভোটের পর রবীন্দ্রনাথ আক্রান্ত হয়েছে, 24 সালের ভোটের পরে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা জাতের নামে, ভাষার নামে, ধর্মের নামে বিজেপি শাসিত রাজ্যগুলোয় আক্রান্ত হচ্ছে। আমি বলছি মানুষ তার উপলব্ধির মধ্যে এটা দেখতে পাচ্ছেন। আর মানুষের এই উপলব্ধিকে তৃণমূল বিজেপির আসল চেহারাটা সম্পর্কে সচেতন করার জন্যই তো আমি তোমায় তো বললাম, আমাদের টাকা নেই, আমাদের মিডিয়া নেই, আমাদের আইটি সেল নেই, আমাদের একটাই আছে, মানব সম্পদ। সেই মানব সম্পদ যাতে করে আমরা মানুষের কাছে যেতে পারি, সেই জন্যই তো তুমি দেখো না কোচবিহারের তুফানগঞ্জে আমাদের সমাবেশ দিয়ে আমরা শুরু করি। তুফানগঞ্জ মানে পশ্চিমবঙ্গের যে কটা জায়গা তৃণমূলী সন্ত্রাসে সবচাইতে আক্রান্ত জায়গা, তার মধ্যে তুফানগঞ্জ একটা। মাঠ ছাপিয়ে সমাবেশ হলো, সমাবেশের আগে, সমাবেশের পরে, সমাবেশের দিন সিপিআইএম আক্রান্ত। আমি কিছু তুমি বলো তো, কদিন আগে নদিয়াতে আমাদের উপর আক্রমণ হলো। তুমি দেখো এই বাংলা বাঁচাও যাত্রাকে সবাই কিন্তু আক্রমণ করছে, তৃণমূল আক্রমণ করছে, বিজেপি আক্রমণ করছে, কর্পোরেট মিডিয়া আক্রমণ করছে, টিজ করছে, ভুল কথা হাজির করছে, অথবা ব্ল্যাকআউট করছে। কেন করছে? আসলে ওরা ভয় পেয়েছে। একটু অ্যালিটারেশন করে বলি, কারণ সিপিআইএম এবার শেষ হোক, কারণ সিপিআইএম ফিরছে কিনা আমি এবং আমি যে কথাটা বলতে গিয়ে তোমায় ভুলে গেলাম, এই কাজগুলো করব। বামপন্থার পুনরুত্থান বাংলায় যেমন দরকার, তেমনি বাংলাকে বাঁচানোর জন্য বামপন্থীদের নেতৃত্বে জনগণের সরকার তৈরি করতে হবে, এবং সেই সরকার বামপন্থী যে বিকল্প কর্মসূচি, সেই বিকল্প কর্মসূচি নিয়ে আমরা এগোবো। 34 বছরের সাফল্যকে আমরা সংহত করব, 34 বছরের দুর্বলতা এবং ত্রুটিগুলোকে আমরা সংশোধন করব। আর এখানে তোমার মাধ্যমে, আমি জানি না এতক্ষণ ধরে তোমার ভিউয়ার দেখার ধৈর্য দেখবেন কিনা, আমার তো এত ধৈর্য নেই। সেটা হলো এই যে একটা কথা দেখবেন, তুমি একটা কথা বললে না, একটা কথা বারে বারে দেখে দেওয়া হতো, আমিও বলছি হতো, কথাটা বলছি। এখন আর বলে না শূন্য, এখন অন্য কথা বলে, এখন বাজারে অন্য প্রচার করছে। বাজারে এখন প্রচার করছে যে সিপিআইএম এই 20-25টা আসনের জন্য লড়ছে। এইটাও একটা প্রচার, যে প্রচারটা আসলে এই যে 294টা আসনেই আমরা আরএসএস, বিজেপি, তৃণমূলকে হারিয়ে জনগণের সরকার তৈরি করতে চাই, এইটাকে মানুষের দৃষ্টির বাইরে রাখতে চাইছেন। আমার শেষ কথা, এরপরে তুমি প্রশ্ন করলো আমি উত্তর দেবো না, আমি আর পারছি না। সেটা হলো, দেখো বৃহত্তর রাজনীতিতে, সমাজে তো বটেই, এমনকি ইলেকট্রাল পলিটিক্সেও আসল কিন্তু শক্তির উৎসটা, শক্তির আলোটা, এই যে তোমার এখন আলোটা অফ হয়ে গেল, ব্যাটারিটা অফ হয়ে গেছে, এখন আর তোমার আমার মুখে ওই উজ্জ্বল আলোটা নেই, এতক্ষণ ছিল। তাহলে ইলেকট্রাল পলিটিক্সে আসল আলোটা কার কাছে আছে বলো তো?
মানুষের সিপিআইএম এর কাছেও নেই, মানুষের কাছে, তৃণমূল বিজেপি কারোর কাছেই নেই। ইভিএম এর কাছে নেই তো, আছে মানুষ, আপনারা বলেন ইভিএম এর কাছে আছে, আছে মানুষের কাছে। ফলে মানুষকে আমরা বলবো যে 14 বছর এবং 11.5 বছরের অভিজ্ঞতা কম হয়। ফলে এই অভিজ্ঞতার ভিত্তিতে যে মানুষ যদি মনে করেন যে বাংলাকে বদল করতে হবে, জনগণের সরকার তৈরি করতে হবে, আপনারা বামপন্থীদের সমর্থন দিন, আমরা নতুন একটা বাংলা মানুষকে উপহার দেব। বাংলা বাঁচাও যাত্রা থেকে নতুন একটা বাংলা সিপিআইএম বাংলাকে উপহার দিতে পারবে কিনা সময় বলবে। সিপিআইএম মানুষের ওপর বিশ্বাস হারানোকে পাপ মনে করছে। সিপিআইএম বিশ্বাস করছে মানুষই ইতিহাস রচনা করবেন। মানুষ কি সিপিআইএম এর ইতিহাসকে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে? মানুষ কি সিপিআইএম এর উপর বিশ্বাস রাখবে, ভরসা রাখবে? সময় বলবে। আমরা রাজনৈতিক গণৎকার নই, তবে পরিস্থিতির গুণগত পরিবর্তনের উপর বস্তুনিষ্ঠ নজর আমাদের অবশ্যই থাকবে। অফবিট কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।